ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস মাধ্যমিক 2025-এ যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য এই প্রথম আমি ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে 100-100 পাওয়ার পিছনে আমার মনে হয়েছে অ্যাজ এ কেমিস্ট্রি টিচার, কেমিস্ট্রি পার্টে কিন্তু কোনো একটা গন্ডগোল হয়, তার জন্য কিন্তু 100 পাওয়াটা আটকে যায়। তো আজকের পর থেকে তোমরা আমাকে বলবে যে কোন কোন জায়গাগুলো, কোন কোন টপিক প্রবলেম কেমিস্ট্রি পার্টে, সেই জায়গাগুলোর ওপরে আমি ভিডিও দেব এবং সেই জায়গাগুলো যদি একটু ক্লিয়ারলি ঠিকঠাক করে নিতে পারো তাহলে কিন্তু 100-এ 100 অ্যাচিভমেন্ট অবশ্যই হবে। ঠিক আছে? তো আমার কোন কোন জায়গাগুলো মনে হয়েছে, অনেকে বলে স্যার অজৈব রসায়নের পার্টটাই রিয়াকশন ফিয়াকশন আছে ওই জায়গাগুলো প্রবলেম, অনেকে বলে জৈব রসায়ন যে পার্টটা আছে ওই জায়গাটা প্রবলেম, অনেকে বলে ম্যাথমেটিক্সের জায়গাটা প্রবলেম। ডিফারেন্টের জন্য ডিফারেন্ট প্রবলেম হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। অনেকে আবার কনসেপচুয়াল পিরিয়ডিক টেবিল বা অ্যাটমিক স্ট্রাকচার এইগুলোর উপরও প্রবলেম থাকে। যাই হোক, যে কোনো প্রবলেম নিয়েই কিন্তু কেমিস্ট্রি পার্টে একটু প্রবলেম হওয়ার জন্য কিন্তু 100 পাওয়াটা আটকে যায়, কনসেপশন হোক বা যে কোনো কারণেই বা কোনো বুঝতে পারছে না, যেভাবেই হোক না কেন আটকে যায়। তো আমরা আজকের পর থেকে আমরা মাধ্যমিক 2025-এর টার্গেটে যে জায়গাগুলো প্রবলেম করছে ভৌতবিজ্ঞান বইয়ে, যার জন্য আমার 100 পাওয়াটা আটকে যাচ্ছে, সেইটার উপর ফোকাস করি আমি ভিডিও দেবো। ঠিক আছে? তো আজ যেটা নিয়ে আমি চলে এসেছি সেটা হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টার। ঠিক আছে? যেটা ভৌত এবং রাসায়নিক ধর্ম যেখানে আছে, সেখানে আমি একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করছি, পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে? পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। দেখো, মাধ্যমিক 2025, আমি পরের পেজে আসছি। কি না, পারমাণবিক ব্যাসার্ধটা কি প্রথম জানতে হবে। পরমাণু, পরমাণু কি? অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন প্রকৃতিতে যদি বলি ক্লোরিন কিন্তু Cl2 রূপে থাকে, হাইড্রোজেন কি রূপে থাকে? H2 রূপে থাকে, হ্যাঁ কি না? তো এটা কিন্তু মৌলের পরমাণু বলতে Cl2টা নয়, Cl2টা তো একটা বন্ড করে আছে Cl এর সাথে Cl, সেটাকে ভাঙলে এই যে একটা Cl, এটা একটা পরমাণু, Cl পরমাণু। হাইড্রোজেন পরমাণু মানে এটা একটা হাইড্রোজেন পরমাণু, লিথিয়াম একটা পরমাণু। ঠিক আছে? তো এই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধটা কি? পারমাণবিক ব্যাসার্ধ মানে কনসেপ্ট অনেকের কিন্তু আলাদা আলাদা আছে। দেখো, আমি যদি বলি Cl এর 17টা প্রোটন বা 17টা ইলেকট্রন, এর যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি দেখেছো কিরকম ইলেকট্রন বিন্যাস হয়? 2, 8, 7, তাই না? প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষে কটা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। এখন তোমরা এই নিউক্লিয়াস আঁকলে, নিউক্লিয়াসে প্রোটন আছে 17টা প্রোটন। এবার এটা প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ, এটা তৃতীয় কক্ষ। অ্যাকচুয়ালি তোমরা জানো বা না জানো আমি জানি না, পরমাণুর কক্ষের কিন্তু কোনো শেষ নেই, ইনফিনিটি, চলতেই থাকবে এরকম প্রচুর। অ্যাকচুয়ালি ইলেকট্রন প্রথম কক্ষে 2টো আছে, এখানে 2টো আছে, পরের কক্ষে 8টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর তৃতীয় কক্ষে 7টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। এইটাই আমরা শেষ কক্ষ ধরি, যেখানে ইলেকট্রন লাস্ট আছে, কিন্তু কক্ষ প্রচুর আছে। ওই জন্য আমরা এইগুলো কিন্তু কোনো কিছু কক্ষ ধরবো না, মানে পরমাণু বলতে আমরা শুধু এইটা বুঝবো, লাস্ট কক্ষ মানে যেখানে ইলেকট্রন শেষ আছে আমি সেটাকেই শুধু ধরবো। মানে আমি বলতে চাইছি যে এইখান থেকে এইটাই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ মানে নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষ মানে কোনটা? যেখানে লাস্ট ইলেকট্রন আছে সেই পর্যন্ত এই ডিস্টেন্সটাকে বলছি পারমাণবিক ব্যাসার্ধ, এটা পরমাণু। ঠিক আছে? এবার একটা কথা বুঝতে হবে তোমাকে, এই পারমাণবিক ব্যাসার্ধ ছোট বড় হয় কেন? শোনো, এই যে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা বলছি, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, আর ভিতরে যে পজিটিভ চার্জ প্রোটন আছে এটা পজিটিভ চার্জ। এর সাথে এর আকর্ষণ হচ্ছে, হ্যাঁ এই ইলেকট্রনের সাথেও আকর্ষণ হচ্ছে, এর সাথেও আকর্ষণ হচ্ছে। আমরা সবসময় শেষ কক্ষের ইলেকট্রনের সাথে বিচার করব। কেন? দেখো, এর সাথে এর আকর্ষণ যদি তীব্র হয়, তোমার কি মনে হয় আকর্ষণ তীব্র হলে কি হবে? কাছে আসার চেষ্টা করবে। তো এই যে কাছে আসবে, তাহলে এই ইলেকট্রনটা যদি এর কাছে আসার চেষ্টা করে তাহলে কি মনে হচ্ছে? দেখো, পরমাণুর আকারটা ছোট হয়ে যাচ্ছে না? তাহলে আকর্ষণের উপর নির্ভর করছে পরমাণুর আকার ছোট না বড়, হ্যাঁ কি না? নিউক্লিয়াসের সাথে বাইরের কক্ষের ইলেকট্রনের আকর্ষণের উপর ডিপেন্ড করছে পরমাণুর আকার ছোট হবে না বড় হবে। এখন তোমরা যেটা শিখেছো, এই যে পারমাণবিক ব্যাসার্ধ, কোন পর্যায় সারণীর কোন পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে যাবে পরমাণুর আকার ছোট হয়, আর গ্রুপে ওপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বড় হয়। তোমরা সবাই জেনে গেছো মোটামুটি পর্যায় সারণীতে এইগুলো হচ্ছে কি বলা হয়? গ্রুপ বা শ্রেণী বলা হয়, তাই না? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18টা শ্রেণী আছে এরকম, তাই না? এইগুলো। আর পর্যায় কোনগুলো? এরকম গুলো পর্যায়, মানে এইগুলো হচ্ছে পর্যায়, হ্যাঁ কি না? আর এইগুলো হচ্ছে শ্রেণী, ঠিক কি না? তো যাই হোক, এটা জেনে গেছো। এখন আমরা যদি বলি কোন একটা পার্টিকুলার পর্যায় মানে এরকম ভাবে, যেগুলো ধরো আমি একটা পর্যায়ের মৌলগুলো পর আমি আলোচনা করছি, লিথিয়াম, তারপরে বেরিলিয়াম,
বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। আবার কোনো একটা শ্রেণী বরাবর যদি আলোচনা করি, মানে এরকম বরাবর, মানে লিথিয়ামের নিচে কি আছে, সোডিয়াম, তার নিচে আছে পটাশিয়াম, রুবিডিয়াম, এরকম ব্যাপার। তো কোনো পর্যায়ে যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, কি হয় জানো, পরমাণুর আকারটা ছোট হয়ে যায়। মানে এই পরমাণুর আকার যদি এটা হয়, এর আকার হবে এরকম, 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 নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এর আকার হবে এইরকম, এরকম হয়। কেন আকারটা ছোট হয় কেন? শোন, লিথিয়ামের প্রোটন 3, বেরিলিয়ামের প্রোটন 4, বোরনের প্রোটন 5, এর 6, এর 7, এর 8, এর 9 প্রোটন সংখ্যা। প্রোটন যে কটা করে আছে, ইলেকট্রন সে কটা করে আছে। তাহলে ভাবো 3 মানে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, 2 + 1, 4 মানে 2 + 2, 5 মানে 2 + 3। তাই এরকম হচ্ছে তো। ভালো করে দেখো, প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 1, প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 2, প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 3। সবার দেখো 2 করে কক্ষ হচ্ছে। এটা 2 নম্বর পর্যায়ে আছে বলে এটা 2 নম্বর পর্যায়ে, সবার 2 করে কক্ষ। নিউক্লিয়াস, এটা ভাবো, এটা প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ। নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ। এটা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ। ঠিক কি না? দেখো প্রথম কক্ষে কটা আছে, 2, দ্বিতীয় কক্ষে 1, এর প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 2, এর প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 3। একটা কথা শোনো, এর প্রোটন 3টে এখানে, এর প্রোটন এখানে 4টে, এর প্রোটন এখানে 5টা। প্রোটন সংখ্যা দেখো আস্তে আস্তে যত বাড়বে, তোমার কি মনে হয়, পজিটিভ চার্জ প্লাস যত বাড়বে, তাহলে এই যে বাইরের কক্ষে যে ইলেকট্রন নেগেটিভ চার্জ আছে তার সঙ্গে আকর্ষণ বাড়বে কি বাড়বে না বলো? বাড়বে। তাহলে আকর্ষণ বাড়া মানে আকারটা ছোট হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, এটাই কিন্তু এক্সাক্ট কারণ নয়, এটার সাথে একটা জিনিস বলতে হবে। ভিতরে যে কক্ষটা আছে, দেখো এর আর এর আকর্ষণের মাঝে ভিতরে যে কক্ষগুলো আছে, এখানে একটাই করে কক্ষ আছে, অন্য পরমাণু 2, 3টেও ভিতরে কক্ষ থাকতে পারে। এরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এর আর এর আকর্ষণের মাঝে দেখো বাধা সৃষ্টি করছে। ঠিক কিনা বলো? একে দেখতে চাইছে, মানে এর নেগেটিভ চার্জ, এ নেগেটিভ চার্জ, এ পজিটিভ চার্জ, এদের আকর্ষণ হচ্ছে। এও নেগেটিভ চার্জ, এ আর এর মাঝে দেখো গার্ড করে দিচ্ছে, মানে দুজনের আকর্ষণ চলছে, ভিতরে মাঝখানে গার্ড করে দিচ্ছে। মানে একে গার্ড করে দেওয়া মানে কি আর আকর্ষণটা আর করতে পারবে না। ঠিক আছে, তখন এটা গার্ড করছে মানে এটাকে কি প্রভাব বলতে পারি? পর্দার প্রভাব বা আবরণী প্রভাব। মানে যারা গার্ড করছে, দেখো ভিতরের এই কক্ষটা গার্ড করে দিচ্ছে, মানে এর আর এই আকর্ষণের মাঝে এ গার্ড করে দিচ্ছে, এর আর এর আকর্ষণের মাঝে দেখো এই গার্ড করে দিচ্ছে, মানে এর আবরণী ক্ষমতা বলতে পারি। কিন্তু একটা ব্যাপার কি, এও গার্ড করছে, এও গার্ড করছে, এও গার্ড করছে, ঠিক কথা, কিন্তু এখানেও 2 ইলেকট্রন গার্ড করছে, এখানেও 2 ইলেকট্রন গার্ড করছে, এখানেও 2 ইলেকট্রন গার্ড করছে। ফলে কি হচ্ছে, পর্দার প্রভাব কোনো চেঞ্জ হচ্ছে না, 3টের মধ্যে গার্ড করছে, মানে আবরণী ক্ষমতার কোনো প্রভাব পড়ছে না, মানে পরিবর্তন হচ্ছে না। আবরণী ক্ষমতা বলে এটাকে বুঝতে পেরেছো? পর্দার প্রভাব, আবরণী ক্ষমতা কি, বাইরের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মাঝে যারা ইলেকট্রন, মাঝখানে যারা ইলেকট্রন গুলো আছে, তারা যে এই দুজনের মাঝখানে বাধা সৃষ্টি করছে, এটা কি বলে আবরণী ক্ষমতা বা পর্দার প্রভাব। কিন্তু এখানে সেটা চেঞ্জ হচ্ছে না, কারণ 3টেতেই দেখো 2 করে ইলেকট্রন, সেই জন্য চেঞ্জ হচ্ছে না বলে প্রোটন সংখ্যা বাড়ছে বলে কি হচ্ছে, আকর্ষণটা বেড়ে যাচ্ছে। প্রোটন সংখ্যা যত বাড়বে এই বাইরের ইলেকট্রনের সাথে আকর্ষণ বাড়ছে, আর আকর্ষণ বাড়লে কি হবে, কাছে সরে আসছে, আকারটা আস্তে আস্তে কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এবার যদি বলি গ্রুপের ওপর থেকে নিচে, ভালো করে ভাবো, এই গ্রুপটা ভাবো, লিথিয়াম, লিথিয়ামের 3, তো তার নিচে কি আছে বলো তো, সোডিয়াম, সোডিয়ামের 11। আচ্ছা লিথিয়াম 3 মানে কি, প্রোটন 3টে প্রোটন আছে আর 2 কক্ষ, প্রথম কক্ষে 2 ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে 1 ইলেকট্রন। সোডিয়াম 11, প্রোটন দেখো 11টা প্রোটন, 11টা প্রোটন আছে এখানে, কিন্তু কক্ষ কটা, সোডিয়াম 11 মানে 2, 8, 1, মানে প্রথম কক্ষে 2, দ্বিতীয় কক্ষে 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তৃতীয় কক্ষে 1টা। তারপরেরটা আবার পটাশিয়ামে 4টে কক্ষ। আমি আর লাগলাম না, দেখো এইবার দেখো গ্রুপের ওপর থেকে নিচে। তুমি বলবে স্যার এক্ষুনি বোঝালেন প্রোটন সংখ্যা বাড়লে আকর্ষণ বাড়ে, তো এখানে তো প্রোটন সংখ্যা কত বেড়ে গেছে, এখানে 3 ছিল, 11, তাহলে আকর্ষণ বাড়ছে না কেন? তার কারণ প্রোটন সংখ্যা বাড়লে কি হবে, এর আর এর মাঝে, এর আকর্ষণের মাঝে দেখো এখানে 2 জন বাধা সৃষ্টি করছিল, 2 ইলেকট্রন, কিন্তু এখানে এই নিউক্লিয়াস আর এই বাইরের কক্ষের ইলেকট্রনের মাঝখানে বাধা কতজন সৃষ্টি করছে, দেখো এরা 2 জন প্লাস এরা 8 জন, কক্ষ বেড়ে গেছে। তো এখানে ভিতরে এর আর এর মাঝখানের ভিতরে দেখো একটা কক্ষ ছিল, এই কক্ষটা ছিল, তাই না, এইটা শুধু বাধা সৃষ্টি করছিল। কিন্তু এর আর এর মাঝখানে দেখো এ বাধা সৃষ্টি করছে, আবার এ বাধা, 2 জন বাধা সৃষ্টি করছে। তারপর একটা যে আসবে পটাশিয়াম, যদি 19 করো সেখানে দেখবে 1, 2, 3, 4টে কক্ষ চলে আসবে, মানে বাইরের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মাঝখানে 3 জন বাধা সৃষ্টি করছে, 3টে কক্ষ বাধা সৃষ্টি করছে। তার মানে কত পর্দার প্রভাব বেড়ে যাচ্ছে। এখানে পর্দার প্রভাব কোনো চেঞ্জ হচ্ছিল না বাম দিক থেকে ডান দিক, কিন্তু এখানে দেখো আবরণ মানে গার্ড করে দিচ্ছে, বেশি শুধু গার্ড করে দিচ্ছে। এর এখানে এইটা ভালো করে দেখো, নিউক্লিয়াস আর বাইরের ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স যা হবে, এখানে নিউক্লিয়াস আর বাইরের ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, কারণ কক্ষ বেড়ে যাচ্ছে। তো তাহলে যতই প্রোটন সংখ্যা বাড়ুক, আমরা মানছি, দেখো আমরা 3টে এফেক্ট লিখবো, প্রোটন সংখ্যা
বাড়ি, ঠিক কথা, ভালো কথা, কিন্তু তার সাথে সাথে আর একটা জিনিস বাড়ে, কি? দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়ছে, ঠিক না? দূরত্ব বাড়ে। 3 নম্বর কি? পর্দার প্রভাব বাড়ে। আমি এক কথায় লিখছি, পর্দা বাড়ে। যতই প্রোটন সংখ্যা বাড়লে আকর্ষণ বাড়ুক না কেন, দূরত্ব বাড়ার জন্য তো আকর্ষণ কমে যাবে। ডিস্টেন্স বেড়ে গেলে আর আকর্ষণ থাকবে? পর্দা বেড়ে গেলে ভিতরে যদি গার্ড করে দেয় তাহলে আর আকর্ষণ থাকবে? তাহলে এই দুটো প্রভাবের জন্য আকর্ষণ তো কমে যাচ্ছে। তাহলে এই দুটো ফ্যাক্টর বেশি গুরুত্বপূর্ণ না একটা ফ্যাক্টর বেশি গুরুত্বপূর্ণ? সেই জন্য দূরত্ব বৃদ্ধি আর মানে পর্দা সংখ্যা বৃদ্ধি, মানে আবরণী ক্ষমতা বৃদ্ধির মিলিত প্রভাব প্রোটন সংখ্যা বৃদ্ধির প্রভাবটা নেগলেক্ট করে দিচ্ছে, মানে এই প্রভাবটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে? আকর্ষণ বাড়ার বদলে আকর্ষণটা কমে যাচ্ছে। আর আকর্ষণ বাড়লে যেমন কাছে সরে আসে, আকর্ষণ কমা মানে দূরে সরে যাচ্ছে, আকারটা বড় হচ্ছে। তার মানে আমি এক কথায় আসছি, বিভিন্ন ভৌত বিজ্ঞানে যে এমসিকিউ কোশ্চেন থাকবে বা 2 নম্বর 1 নম্বরে যাই কোশ্চেন থাকুক না কেন, তোমাকে বুঝতে হবে কিছু কিছু ছোট ছোট জায়গায় যে ভুলটা হয়। বাম দিক থেকে ডান দিক গেলে প্রোটন সংখ্যা বাড়ে, কিন্তু কক্ষ সংখ্যা বা আবরণী প্রভাব কোনো চেঞ্জ হয় না। আর গ্রুপের উপর থেকে নিচে প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে পর্দা বা আবরণী প্রভাব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে? তার জন্য কিন্তু উল্টো ব্যাপার হচ্ছে। তো যাই হোক, সব বুঝলে খুব সুন্দর, একদম দারুণ করে বোঝার পরেও কিন্তু তোমরা কিছু কিছু জায়গা মুখস্থ করে নাও, কিন্তু মুখস্থ করা যাবে না। কারণ আমরা বলছি বাম দিক থেকে ডান দিক পরমাণু আকার ছোট হয়। কিরকম? এখানে একটু কায়দা করলাম, দেখো ফ্লুরিন পর্যন্ত আনলাম। তুই বলো স্যার আপনি কিরকম দেখুন, ফ্লুরিনের পরে কি আছে বলো তো? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তা বললেন না তো নিয়নের কথা আরো ছোট হয় না? নিয়ন আরো ছোট হবে না? বাম দিক ডান দিক গেলে তো ছোট হয়, নিয়ন আরো ছোট হবে না, বললে নিয়নের আকার বড় হয়ে যায়। ওই জন্য দেখো আমি ওটা বলিনি, অনেক বলবো না কেন, কি কারণে? হঠাৎ করে কারণে দেখালাম বাম দিক থেকে ডান দিকে ছোট হয়ে যায়। তো এই সব থেকে ডান দিকে তো নিয়ন আছে, মানে নোবেল গ্যাসের সব থেকে ছোট হবে। আমরা বলি না পর্যায় সব থেকে ছোট আকার কাদের? হ্যালোজেন বলি, নোবেল গ্যাস কিন্তু নয়। নোবেল গ্যাসটা কেন ব্যতিক্রম হলো? তার জন্য পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে একটু ডিটেলস আইডিয়া লাগবে। শোনো, অ্যাকচুয়ালি আমরা যে একটু আগে পরমাণু বলছিলাম, পারমাণবিক ব্যাসার্ধ, বাস্তবে পরমাণু রূপে কিন্তু অস্তিত্ব শুধুমাত্র নোবেল গ্যাসই আছে। হিলিয়াম কারোর সাথে হিলিয়ামের সঙ্গে বন্ড করে থাকে? শুধু হিলিয়াম পরমাণু আছে, এটা হিলিয়াম পরমাণু, এটা একটা হিলিয়াম পরমাণু, কেউ কারোর সাথে বন্ড করে নেই। কিন্তু আমি ক্লোরিন বললে, ক্লোরিন অ্যাটম কিন্তু প্রকৃতিতে নেই। সিএল, শুধু সিএল পরমাণু আছে, Cl2 আছে। তার মানে একটা সিএল পরমাণু আর একটা সিএল পরমাণুর সাথে এইভাবে ওভারল্যাপ হয়ে বন্ড করে থাকে। আমি যদি সোডিয়াম পরমাণু বলি, ধাতু, সেখানে একটা ধাতু সোডিয়াম, তার পাশে পুরো একদম টাচ করে আরেকটা সোডিয়াম পরমাণু থাকে। মানে ধাতুর, এটা ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে? এটা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস, আর এটা অন্য যে কোনো গ্যাস, ঠিক আছে? তিনটের মধ্যে প্রচুর ডিফারেন্স। অ্যাকচুয়ালি আমরা পারমাণবিক ব্যাসার্ধ না, মানে বিচ্ছিন্ন পরমাণুর ব্যাসার্ধ অ্যাকচুয়ালি পরিমাপ করতে কোনোদিন পারি না। মানে এই যে Cl2 থেকে Cl আলাদা করে বের করে ব্যাসার্ধ পরিমাপ করতে পারি না, বা সোডিয়ামের মধ্যে পরমাণু আলাদা করে ব্যাসার্ধ পরিমাপ করতে পারি না। আমরা যেটা করি, কি করি? একটা পরমাণুর সেন্টার আর একটা পরমাণুর সেন্টার, ঠিক আছে? এই ডিস্টেন্সটা আমরা নির্ণয় করতে পারি, যেটাকে বলে বন্ধন দৈর্ঘ্য। এইটা নির্ণয় করা যায়। বাস্তবে মানে বলছি, সোডিয়াম এখান থেকে টুকরো করে একটা সোডিয়াম নিয়ে এসে তার ব্যাসার্ধটা আমরা পরিমাপ করতে পারি না। দুটো সোডিয়াম পরমাণু কাছাকাছি আসে, এস সেন্টার আর এস সেন্টারে আমি মাঝের দূরত্বটাকে নির্ণয় করতে পারি। দূরত্বটাকে নির্ণয় করে কি করি? 2 দিয়ে ভাগ করে দিই, করলেই তো এটা পেয়ে যাচ্ছি ব্যাসার্ধটা, হ্যাঁ কিনা বল? যেটাকে বলা হয় ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ, যেটা অ্যাকুরেট পাওয়া যায়, অ্যাকুরেট মান। এটা কি? সেন্টার, এখানে এই সেন্টার, এই মাঝের দূরত্ব নির্ণয় করা হয়, করে 2 দিয়ে ভাগ করা হয়। 2 দিয়ে ভাগ করা মানে এটা হাফ করে দিলে কি হবে? এইটা। এই ব্যাসার্ধটার নাম হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। কিন্তু ভালো করে দেখো, এই ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি ভুল। ব্যাসার্ধটা অ্যাকচুয়ালি এখান থেকে এতটা হওয়া উচিত, কিন্তু পরিমাপ করে হাফ করছে মানে দেখো ব্যাসার্ধটা ছোট হয়ে যাচ্ছে। তার আমরা ভুলই পরিমাপ করছি। অ্যাকচুয়ালি কিছু করার নেই, আমরা বিচ্ছিন্ন শুধু পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করতে এখনো পারা যায়নি, করি না। সেই জন্য আমরা সমযোজী ব্যাসার্ধই পরিমাপ করি, কিন্তু ভুল। বুঝে গেল? ওই জন্য একটু কিন্তু নর্মাল ব্যাসার্ধ থেকে সমযোজী ব্যাসার্ধটা ছোট হয়। আর নোবেল গ্যাসে দেখো, একজনের সাথে একজন তো বন্ড করে থাকে না। এখানে কি হয়? একজনের সেন্টার আর একজনের সেন্টার, মাঝের দূরত্ব নির্ণয় করার পর তাকে হাফ করলে যে ব্যাসার্ধটা হয় সেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভালো করে শুনে নাও, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ।
যে ব্যাসার্ধটা ভালো করে দেখো নর্মাল ব্যাসার্ধ থেকে ছোট হচ্ছে না বড় হচ্ছে, দেখো এই অ্যাকচুয়ালি ব্যাসার্ধ এটা হওয়ার কথা, কিন্তু তুমি এরকম ভাবে নির্ণয় করেছো বলে এইটাতে এক্সট্রা বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বড় হয়ে যাচ্ছে না? অ্যাকচুয়ালি নোবেল গ্যাসের আকার কিন্তু সত্যি ছোট হয়, কিন্তু আমরা এই ব্যাসার্ধ পরিমাপ করি বলে বড় হয়, ভুল করে পরিমাপ করছি, ভুল করছি অ্যাকচুয়ালি। ভ্যান ডার তাহলে পরীক্ষা যদি আসে নোবেল গ্যাসের আকার কেন বড় হয়, আমরা কোন ব্যাসার্ধ পরিমাপ করি? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপ করি, তাই অ্যান্সার এটা হবে। বোঝা গেল ব্যাপারটা? তা কি কারণে নোবেল গ্যাসটা আকারটা বড় লেখা হলো? হ্যালোজেন পর্যন্ত একরকম হয়ে নোবেল গ্যাসটা কেন আলাদা হয়ে গেল? বোঝা গেল? ব্যাসার্ধেরও তিনটে ভাগ, কি কি? ধাতব ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। নর্মাল যে কোনো গ্যাসীয় মৌলের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা হয়, ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে ধাতব ব্যাসার্ধ পরিমাপ করা হয়, আর নোবেল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপ করা হয়, তাই জন্য এটা ঘটে। বোঝা গেল ব্যাপারটা? এই ছোট্ট টপিক ব্যাসার্ধ দেখো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এরকম করে যদি কোনো টপিকের কোনো মানে চ্যাপ্টারে কোনো ছোট টপিক যদি কোনো প্রবলেম হয়, মনে হচ্ছে যেন ওটা মুখস্থ করে নেবো, না মুখস্থ করবে না, ওখানে কিন্তু 100 থেকে কমে যাবে। তো সেই জন্য সেই টপিকটা আমাকে কিন্তু লিখে পাঠাও যে স্যার এইটা আমার প্রবলেম হচ্ছে, এই টপিকটা নিয়ে একটা ক্লাস দিন, ঠিক আছে? আমি অবশ্যই ক্লাস দেবো একদম। মাধ্যমিক 2025-এ কিন্তু পুরো 100 পাওয়া চাই, ঠিক আছে? আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।